ওয়েলকাম। আজকে আমি পার্সেন্টেজ ম্যাথের নতুন কয়েকটি সমস্যা নিয়ে আমি চলে এসেছি। এই সমস্যাগুলো এর আগে পার্সেন্টেজের আমি নতুন দুটো ভিডিও আপলোড করেছি। আজকে আমি 15টির মতো পার্সেন্টেজ বেস অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কগুলো যদি সঠিক অ্যাপ্রোচে করা যায় তাহলে পার্সেন্টেজ ম্যাথটা সম্বন্ধে একটা কংক্রিট ধারণা পাওয়া যেতে পারে বলে আমার বিশ্বাস। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক হলো two numbers are respectively 20% and 50% more than a third number. These two numbers are in the ratio. এইভাবে যদি প্রশ্নটা আসে, two numbers are respectively 20% and 50% more than a third number. তিনটি সংখ্যা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। টু নাম্বার আর রেসপেক্টিভলি 20% মোর। এরপরে কি এখানে তৃতীয় নাম্বার থার্ড নাম্বারের চেয়ে রেসপেক্টিভে বাকি সংখ্যাগুলো বলা রয়েছে। তাহলে আমাকে প্রথমে এটা অন্যভাবে করা যায়, সূত্র দিয়ে করা যায়, এইভাবে করা যায়। কিন্তু সূত্র দিক থেকে স্বাভাবিক বেসিক কনসেপ্ট থেকে ধরি থার্ড নাম্বার 100, এইভাবে করা যায়। 100 এক্স ধরতে পারে, কিন্তু 100 হলেও চলবে। তৃতীয় নাম্বার টু নাম্বার আর 20% and 50% মোর। ফার্স্ট নাম্বারটা 20% মোর, 100। সেকেন্ড নাম্বার 50% মোর, 100 প্লাস 50, 150। এই হলো তিনটা নাম্বার। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার তৃতীয় নাম্বারের চেয়ে যথাক্রমে 20% আর 50% বেশি। এই হলো নাম্বারগুলো। এরপর থেকে এইটা যদি হয়ে যায় তাহলে বাকিগুলো এরপরে বাকি যে সমস্যা যেভাবে প্রশ্ন করুক না কেন, প্রথম নাম্বারটা দ্বিতীয় নাম্বারের কত পার্সেন্ট, দ্বিতীয় নাম্বারটা প্রথম নাম্বারের কত পার্সেন্ট বা কত অনুপাত, দ্বিতীয় নাম্বার প্রথম নাম্বারের অনুপাত, প্রথম এবং দ্বিতীয় নাম্বারের অনুপাত, যেভাবে প্রশ্ন করছুক না কেন এইটা যদি ঠিকভাবে বোঝা যায়, সূত্র দিয়ে করা যায়, আবার অনেক কিছুভাবে করা যায়, কিন্তু এটা সঠিক অ্যাপ্রোচ। তো এখানে কি প্রশ্ন করছি, দিস টু নাম্বার আর ইন দ্য রেশিও। দিস টু নাম্বার, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার রেশিও 0 0 ক্যান্সেল, 3 3 4 12, 3 5 15। সিম্পলি এটাই হলো অ্যান্সার, যে প্রথম এবং দুটো সংখ্যার অনুপাত হবে 4:5। সিম্পল। এরপর পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, an ore contain 12% copper. How many kg of ore are required to get 69 kg of copper? 12%. 12% কপার, একটা ওর, একটা আকরিক, যে আকরিক থেকে আমরা জানি একটা আকরিকের সম্পূর্ণটা সেই ধাতুটা পাওয়া যায় না, অনেক কম পাওয়া যায়। যেমন এখানে 12%, মানে 100 কেজি যদি ওরটা হয় তাহলে 12 মেটাল পাওয়া যায়। তো এটা যদি আমরা ফ্র্যাকশনে করে নিই অঙ্কটা এক নিমেষে হয়ে যাবে। 4 3 25। তো এটা হলো মূল আকরিকটা, তার এই পার্সেন্টটা মূল কন্টেন্ট কপারটা এটা হলো কপার, আর এটা হলো মূল ওর আকরিকটা। মানে 25 কেজি যদি মূল আকরিকটা হয় 3 কেজি কপার পাওয়া যাবে। তো এখানে কত আকরিক দরকার না 69 কেজি, মানে 3 এর মান 69 কেজি। তাহলে 25 এর মান কত হবে, ইন্টু 3 সমান 75। দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল যে মূল পার্সেন্টেজের মূল আকরিকটার 3% কপার পাওয়া যায়, মানে 12%কে আমরা ফ্র্যাকশনে করে নিলাম, সেটা কাটাকুটি করে 3 25 হলো, মানে 25টা যদি মূল আকরিক হয় 3 কেজি কপার পাওয়া যাবে। তো 3 কেজি কত কপার দরকার, 69 কেজি। তাহলে 3 এর মান হলো 69 কেজি, 25 এর মান কত, 75। দ্যাটস দ্য অ্যান্সার। আশা করি ক্লিয়ার।
পরের প্রশ্ন কি আছে, 1 liter of water is evaporated from 6 liter of a solution. একটা সলিউশন, জলের সলিউশন, 6 liter of solution containing 5% salt. জলের উপরে একটা জল, তার জল লিকুইড, তার 5% সল্ট রয়েছে। দ্য পার্সেন্ট এভাপোরেটেড ফ্রম 6 লিটার, 1 লিটার এভাপোরেট হয়েছে, মানে জল থেকে যদি জলটা বাষ্পীভূত হয় তাহলে জলটা বাষ্পীভূত হয় কিন্তু লবণটা বাষ্পীভূত হয় না। এই কনসেপ্ট থেকে অঙ্কটা ধ্যান রাখার, মনে রাখার একটা বিষয়। 6 লিটার সলিউশন, 6 লিটারের সলিউশনে কন্টেনিং 5% সল্ট, এটা হলো 6 লিটার, আর 5% মানে আমরা জানি 1/20, মানে 2 10 2 3, 6 লিটার যে সলিউশনটা তার 3/10 হলো 3/10 কেজি বা যাই 3/10 লিটার হলো সল্ট। এরপর এই সল্টটা থেকে, এই লিকুইডটা থেকে 1 লিটার এভাপোরেটেড মানে বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাহলে লিকুইডটা থাকছে কত, 5। তাহলে এরপরে তাহলে 5 লিটার লিকুইডটা থাকছে, তাহলে 5 মোট 5 লিটারের যে সলিউশন, 5 লিটার যে সলিউশনটা এখন পড়ে রয়েছে তার 3/10 হলো সল্ট। তাহলে সেই কত পার্সেন্টেজ এটাতে পড়ে থাকলো। তাহলে কি দাঁড়াচ্ছে যে 3/10 ইন্টু 1/5, মানে এক স্টেপ ডাউন করা যায়, মানে 5-এর মধ্যে 3/10, তাহলে 1-এর মধ্যে 1/5, তাহলে এখানে আমরা সরাসরি এটাকে আমরা 1/5 লিখে দেবো। এবার 100% করব, সমান 0.05210 সমান হলো 3 × 2 6%। এটা হলো অ্যান্সার, যেটাতে প্রথমে যেটাতে 5% ছিল, কিন্তু 1 লিটার যদি বাষ্পীভূত হয়ে যায় তাহলে এটা 6% সঠিক উত্তর হবে। এখানে ওই 1 লিটারটা যে বাষ্পীভূত হচ্ছে এটা 5 লিটার হবে, এই বিষয়টা মনে রাখা দরকার। আর এমনি স্বাভাবিক একটা সিম্পল ফ্র্যাকশন থেকে 5% যেটা ছিল সেটাকে ফ্র্যাকশনে করে নিলে স্বাভাবিকভাবে কনসেপ্ট থেকে অঙ্কটা হয়ে যায়। এরপরে নেক্সট প্রশ্ন, এরপর একটা কনসেপ্ট, এই রিডাকশন অফ 20% in the price of sugar enables a purchaser to obtain 3 kg more for ₹120. The original price of sugar per kg is. এখানে কতগুলো কনসেপ্ট, এই একটু কতগুলো রিলেশন একটু জানিয়ে রাখা দরকার। যেমন রিডাকশন ইন 20% সুগার, কোনো জিনিসের মূল্য যদি কমে যায় তাহলে পরিমাণে আগের চেয়ে পরিমাণে বেশি পাওয়া যাবে, আবার মূল্যটা যদি বেশি হয় তাহলে আগের চেয়ে পরিমাণে কম পাওয়া যাবে, মানে প্রাইস আর কোয়ান্টিটি এর মধ্যে একটা ইনভার্স রিলেশন। আবার প্রাইস আবার কমোডিটি এটার সাথে একটা ইনভার্সলি রিলেশন। এই রিলেশনগুলো নিয়ে এই কনসেপ্ট থেকে এই ম্যাথগুলো করা যায়। এইগুলো দুটো পদ্ধতি না, 3-4টা অনেক একটা বেসিক জেনারেল পদ্ধতি, যে আমরা এক্স ধরে আগে এক্স ছিল এখন 20% কম হয়েছে, তাহলে এখন প্রাইসটা কত আর আগের প্রাইসটা কত ছিল, এভাবে করা যায়। কিন্তু একটা যদি সিম্পল বেসিক কনসেপ্ট থেকে করা যায় এই প্রশ্নটা অনেক সুবিধা হয়ে যায়। আমি দুটো ট্রিক্স দুটো কনসেপ্ট বলে দিচ্ছি, যেটা পছন্দ হবে সেটাই করা যাবে, সেটাই তোমরা পছন্দ মতো করে নেবে। আমি প্রথম টিপসটা বলছি, এখানে কি হচ্ছে রিডাকশন অফ 20% মানে কত, 20% ইকুয়াল টু 1/, বেসিক পার্সেন্টেজ যে ফ্র্যাকশন পার্ট 1
পার্সেন্টেজে, সেখানে এগুলো দেওয়া ছিল। তো 20% 1/5। এখানে আমাকে লিখতে হবে আর্লিয়ার আর প্রেজেন্ট, আগে এবং পরে। 20% রিডাকশন 1/, মানে আগে যে প্রাইসটা যদি 5 টাকা ছিল, রিডাকশন 1, 5-এর 20% রিডাকশন, মানে 5-এর 20% মানে 1, তাহলে 1 রিডাকশন মানে প্রেজেন্ট ভ্যালু হবে 4। মানে আগে যদি 5 টাকা কেজি ছিল, এখন হয়ে গেছে 4 টাকা কেজি। তো আগে যদি 5 টাকা কেজিতে 4 টাকা কেজি হয়, কোয়ান্টিটি, পরিমাণটা আগে 4 কেজি পাওয়া গেলে এখন পাওয়া যাবে 5 কেজি। বোঝা গেল? আগে 20% রিডাকশন, প্রাইস 5 টাকা কেজি ছিল, অনুপাতে এখন 4 টাকা কেজি হবে। ঠিক, এটা প্রাইস। কোয়ান্টিটি কি হবে? কোয়ান্টিটি হবে আগে 4 কেজি পাওয়া গেলে এখন পাওয়া যাবে 5 কেজি, 5 কিলোগ্রাম পাওয়া যাবে। তাহলে এটাতে কত বেশি পাওয়া যাচ্ছে? না, আগে 4 কেজি থেকে এখন 1 কেজি বেশি পাওয়া যাবে, 1 কেজি বেশি পাওয়া যাবে। কিন্তু এখানে প্রশ্নই বলেছে টু অবটেন 3 কেজি মোর। তাহলে এখানে আমাদের অনুপাতের যে হিসাবে সেখানে দেখা যাচ্ছে 1 কিলো, কিন্তু অঙ্কে বলা আছে এটা 1 কেজি না 3 কেজি। তাহলে 1 কেজি বেশি পাওয়া যাবে। তাহলে 1-এর ভ্যালু হলো 3, তাহলে 5-এর ভ্যালু হবে 15, আর আগের 4-এর ভ্যালু হবে 12। মানে আগে যদি 12 কেজি 12 কেজি সুগার চিনি পাওয়া যেত, এখন চিনি পাওয়া যাবে 15 কেজি, মানে আগের চেয়ে 3 কেজি বেশি পাওয়া যাবে, এটাই বলেছে। দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য সুগার, এরপরে অরিজিনাল প্রাইস কত টাকার মধ্যে? না, 3 কেজি মোর রুপিস 120, 120 টাকাতে। মানে আগে এইটাতে দাম ছিল 120 টাকা, এটা এখনো এটার দাম 120 টাকা। কিন্তু আমাদের প্রশ্নেতে জিজ্ঞাসা করা হয়েছে যে বর্তমান আগের পুরনো অরিজিনাল ভ্যালু কত ছিল? অরিজিনাল ভ্যালু এটা বাই 120/12 সমান 100। এখন ভ্যালু জিজ্ঞাসা করলে, যদি জিজ্ঞাসা করে এখন ভ্যালু কত, 8/120, 8 টাকা। যদি জিজ্ঞাসা করে এখন কত কেজি, কত কিলো চিনি কেনা হচ্ছে, এখন কেনা হচ্ছে 15 কেজি। আগে কেনা হতো কত? 12 কেজি। আগে যদি জিজ্ঞাসা করতো কত কেজি চিনি কেনা হতো, তাহলে 12 কেজি। আগের দাম ছিল 10 টাকা, এখনের দাম হবে 8 টাকা। এইটা একটা কনসেপ্ট। এটা তো স্বাভাবিক একটা সিম্পল অনুপাতের অঙ্ক, এটা থেকেও এই অঙ্কটা করা যায়। আবার আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা থেকেও এটা করা যায়। একটু দেখিয়ে দিই, যেটা ভালো লাগবে সেটাই করবে, তবে এটাই ভালো, এটাই সুন্দর, কোনো মিসগাইড হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আরও বেসিক থেকেও করা যায়, কিন্তু বেসিক থেকে করলে এগুলো মনে রাখা কঠিন হয়ে যায়। বেসিক থেকে এক্স ধরে না করাই ভালো, খুব দ্রুত এগুলো হয়ে যায়। আগে ছিল, আগে খরচা করা হতো, আগে খরচ হতো 100 টাকা, মানে 100 টাকা মূল্য ছিল, মানে 100 টাকায় খরচা করতো। এখন বললো যে 100 টাকা মূল্য ছিল, এখন দাম হয়ে গেল 80 টাকা। 20% রিডাকশন, 100 থেকে 20% রিডাকশন। কিন্তু 20% রিডাকশন হলে 80 টাকা দাম মূল্য হলো, কিন্তু খরচটা করতে চায় সেই 100 টাকা, মানে 20 টাকা কি হবে, খরচটা বাড়াতে হবে। 100 থেকে খরচটা, জিনিসের মূল্যটা 80 টাকা হয়ে গেল, কিন্তু খরচটা 100 টাকা রাখতে চাই, মানে আগের যে খরচটা 20% বাড়াতে, 20 টাকা বাড়াতে হবে। 80 মধ্যে 20 বাড়াতে হবে। এই 0 কাটাকুটি করলে হবে 1/4। এখানে এই 4টা হবে, এটা হবে অরিজিনাল খরচ। আগে এটা হচ্ছে অরিজিনাল খরচ, এখন এটা খরচটা 1 বৃদ্ধি করতে হবে। তাহলে 1 কেজি না বৃদ্ধি করে, এখানে হয়েছে বৃদ্ধিটা 3। তাহলে 4-এর ভ্যালু 4×3 = 12, আর এই 12 কেজির দাম বলা আছে 120। আর যদি এখন খরচ যোগ করে, তখন 4-এর থেকে 1 যোগ 4 + 1 = 5।
এখন যে চিনিটা পাওয়া যাবে সেটা 5 ইন্টু 3 5 ইন্টু 3 সমান 15 কেজি। আগে পাওয়া যাবে 4 কেজি 12 কেজি, এখন সেটা হবে 15 কেজি। মূল্য এখন 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 মূল্য হচ্ছে 15 টাকায় 8 টাকা, 120/15। তো এই কনসেপ্ট থেকেও করা যায়, কিন্তু এই কনসেপ্ট থেকে পুরনো কনসেপ্টটাই আমি ব্যক্তিগতভাবে বেশি পছন্দ করি। তো এটাও করা যায় হবে এখানে। আবার এক্স ধরেও করা যায়, সেটা খুব জটিল হয়, পরীক্ষার হলে কম ক্যালকুলেশনের একটা সময় ব্যাপার থাকে। আর এই পার্সেন্টেজগুলো এই 1/4-এ পুরনো অরিজিনাল এগুলোতে মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ওই পুরনো রিভার্স অনুবাদ দিয়ে করলে এই সমস্যাটা থাকে না অনেকটা। আবার এটা সহজ অঙ্ক, the price of sugar is increased by 20%. If the expenditure is not allowed to increase, the rate between the reduction in consumption and the original consumption is increase 20%. চিনির মূল্য 20% বেড়ে গেল, এক্সপেন্ডিচার যদি মানে যেহেতু খরচ দাম বেড়ে গেল তাহলে বেশি খরচ করতে হবে, কিন্তু খরচটা সেই খরচ বাড়াতে চাইছে না, যে খরচ করবে তিনি এক্সপেন্ডিচার খরচটা করতে চাইছেন না, তাহলে তাকে কী করতে হবে, তাকে ব্যবহার পরিমাণটা কোয়ান্টিটিটা কমিয়ে দিতে হবে। কতটা কমাতে হবে? সেম পার্সেন্টেজ যে বেসিক আমি বাম দিকের ভ্যালু, ডান দিকের ভ্যালু, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডের যে ভ্যালুগুলো যে করেছিলাম প্রথম ভিডিওতে, সেখান থেকেই কনসেপ্টটা হয়েছে। যেমন এখানে কত ইনক্রিজ 1/20% সমান হলো 1/5। 1/5 ভ্যালু রাইজ ইনক্রিজ ডিক্রিজ কত হবে, এটা x y মানে প্লাই x প্লাস y মানে 1/6 মানে 1/5 যদি বাড়ানো হয় তাহলে পরিমাণটা কম কত হবে, 1/6। তাহলে কি দ্য রেট বিটুইন দ্য রিডাকশন কনজাম্পশন অ্যান্ড দ্য অরিজিনাল কনজাম্পশন, রিডাকশন কত করতে হবে 1 আর অরিজিনাল কনজাম্পশন হবে 6। দিস ইজ দ্য অ্যান্সার। এখানে মনে রাখতে হবে যে কত কনজাম্পশন, কনজাম্পশন কত কমালো আর রিডাকশন, এটার মধ্যে এগুলো যে বেসিক যে ফাংশন প্রথম ভিডিওতে যে এই 20% বৃদ্ধি হলো কত কমাতে হবে, 30% বৃদ্ধি হলো কত কমাতে হবে, সেই ভিডিওতে এগুলো করা আছে, সেই সিম্পল পার্সেন্টেজ থেকে একটা অঙ্ক। এরপর the value of machine depreciate every year by 10%. It is present value is 50,000, then the value of the machine after 3 years. এই ভ্যালু 10% করে ডেপ্রিসিয়েট করে, 10% ইকুয়াল টু 1/10। তাহলে এটা হবে আর্লিয়ার ভ্যালু, এটা হবে প্রেজেন্ট ভ্যালু। ডিপ্রিসিয়েট আগে 10 থাকলে এখন হবে 9 প্রতি বছর, পরপর 3 বছর, আবার পরের বছর 10 থাকলে এবছর হবে 9, আবার 10 থেকে 9, 3%। এই প্রশ্নগুলো এই ডিপ্রিসিয়েশন, ইনক্রিজ ডিক্রিজ যে ভ্যালুগুলো থাকবে, যদি দ্বিতীয় বছর 10% বৃদ্ধি পেল তখন 10 থেকে 11 হবে, পরের বছর 12% বৃদ্ধি পেয়েছে 12, আবার 6% বৃদ্ধি পেয়েছে, 14.2 বৃদ্ধি পেয়েছে, 1 যে ভ্যালু বৃদ্ধি হবে ডিক্রিজ ইনক্রিজ, তার এইগুলো হবে গুণ। এই কনসেপ্টটা থেকে বেশ অঙ্ক যে কোনো পরীক্ষা থেকে এই প্রশ্নগুলো থেকে এই জনসংখ্যা, মূল্য হ্রাস, জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এত, দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে, প্রথম বছর এত বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় বছর এত বৃদ্ধি পেয়েছে, কোনো বছর ডেপ্রিসিয়েশন হয়েছে, কোনো বছর ইনক্রিজ হয়েছে, 2 বছর, যত 2 বছর বললে 2, 3 বছর বললে 3 বার দিয়ে এটা গুণ। যদি এখানে পাশাপাশি কাটাকাটি করা যায় সেই কাটাকাটি করে দেবে, এখানে কাটাকাটি হবে না, করা যাবে না। তাহলে এখানে কত ভ্যালু হবে 10, 0, 0, 1000, এটা কত হবে 9 81 7, 9 81 গুণিত 9, 81 9 কে 9, 9 8 72, 729। তাহলে এটা
দ্য প্রেজেন্ট ভ্যালু হলো 50,000, মানে এই ভ্যালুটা এটা হলো 50,000। তাহলে কত বেশি? 1 2 3 1 2 3, মানে 50 বেশি। তাহলে এটার সাথে 50 গুণ করতে হবে। 9 5 45, 5 হাতে থাকে 4, 5 2 10, 4 14, 4 5 7 35, এটা 36। মানে পুরনো যদি 50,000 টাকা থাকে 10% যদি ডিক্রিজ হয় তাহলে ভ্যালুটা হবে 36,450 টাকা। এটা হলো অ্যান্সার, এটা হলো সঠিক উত্তর। এভাবে যদি 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যে বছরই দেওয়া থাকে না কেন, এইভাবে ক্যালকুলেশন করে বার করানো যায়। সূত্র দিয়ে বার করা যায়, কিন্তু সূত্র থেকে এটাই বেস্ট। সূত্র একটা আছে যেটা সিআই চক্রবৃদ্ধি সুদের করা যায়, তো এটা হবে সঠিক পদ্ধতি। পরের প্রশ্ন, in a quarterly examination, a student secured 30% marks and failed by 12 marks. In the same examination, another student secured 40% mark and got 28 marks more than the minimum marks to pass the maximum marks in the examination. একটা পরীক্ষাতে কেউ 30% নম্বর পেল, 12 নম্বরের জন্য ফেল করলো। আবার সেম যে 40% নাম্বার পেয়েছে সে 28 নম্বর বেশি পেয়েছে। দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সাম, পরীক্ষাটার টোটাল মার্কস কত ছিল? এই প্রশ্নগুলো করার হলো 100 ধরে নেওয়া, কিন্তু এটা মনে করি টোটাল নাম্বার হবে 100 না 100x, টোটাল নাম্বার 100x। তার কত পেয়েছে? 30%, তাহলে 30x বেশি পেয়েছে, তাতে বলছে 12 মার্কস বেশি পেয়েছে, 12 মার্কসের জন্য ফেল করেছে। মানে আর যদি 12 মার্কস পেত তাহলে সে পাস করতো, তাহলে পাস এখানে 12 মার্কস এখানে। আবার অন্যদিকে একজন 40% মানে 40x পেয়েছে, সে কি করছে? 28% পাস মার্ক থেকে বেশি পেয়েছে, তাহলে পাস মার্কটা তো সমান হবে। এখানে 30x + 12, এই যে পাস মার্ক, আর 40x বিযুক্ত 28, এটা মার্কস, এই দুটোই পাসিং মার্ক, এই দুটো সমান। এই দুটো ক্যালকুলেশন করলে এই অঙ্কটা অনেকটা এইটা সমাধান হয়ে যাবে। তাহলে এখানে এক্স এর মানটা পেয়ে যাবো, তাহলে 3x 40x মাইনাস 10x, এদিকে 20 12, এদিকে 28 গেলে 2 8 10, আর 1 2 1 3 1 4 40, মাইনাস 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 ক্যান্সেল, 0 0 0 ক্যান্সেল, x ইকুয়াল টু 4। তাহলে আমরা টোটাল মার্কস কত ধরেছি? 100x। x এর মান 4 ইন্টু 4 সমান উত্তর 400। তাহলে ফুল মার্কস অফ দ্য এক্সাম হবে কত? 400। এটা হলো প্রশ্নটার সঠিক উত্তর। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন, in an examination 75% candidate pass in English, 60% pass in mathematics, and 25% fail in both, and 240 passed in the examination. Find the total number of candidate. এই প্রশ্নগুলো, এগুলোতে একটা এই এত পার্সেন্ট পাস, ইংরেজিতে এত পার্সেন্ট পাস, বাংলাতে এত পার্সেন্ট পাস, এত পার্সেন্ট ফেল, এরকম একটা হয় সব কনভার্ট করে নেওয়া যায়। একটা হয় পাসে নয় ফেলে, যে কোনো একটা বিষয় কনভার্ট করে নেওয়া হলে ওটা করার সুবিধা হয়। তো এটাকে একটা অনেকে ভেন ডায়াগ্রাম করে নিলে খুব সুবিধা। যেমন এখানে আগে 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 পাসকে ফেলে কনভার্ট হয়, ফেল যেহেতু বোথ ফেল,
তাহলে এটাকে পুরোটা ফেলে কনভার্ট করো। 75% পাস ইন ইংলিশ, তাহলে ফেল কত? 75% পাস মানে 25% ইংলিশ ফেল, 25%। 60% পাস ইন ম্যাথমেটিক্স, 60% ম্যাথে, 60% ফেল কত? 40%। বোথ ফেল, ইংলিশ প্লাস ম্যাথমেটিক্স ফেল 25%। যদি ভেন ডায়াগ্রাম করি এভাবে, এটা ইংলিশে ফেল, এটা ম্যাথমেটিক্সে ফেল, ইংলিশে ফেল 25%, আর বোথ ফেল 25%। তাহলে একটা একটা শুধু ইংরেজিতে ফেল কত, শুধু ম্যাথমেটিক্সে ফেল কত? শুধু ইংরেজিতে ফেল নেই, কারণ 0%। শুধু ম্যাথমেটিক্সে ফেল 25 বিযুক্ত 40 মানে 5 আর 15%, 50। আর বোথ ফেল 25 মানে সমস্ত ফেল, একটা সাবজেক্টে ফেল বা ইংরেজিতে ফেল বা বাংলায় ফেল, যেভাবেও ফেল, ওয়ান সাবজেক্ট আর বোথ 50, 3 রেখে 4, 40% ফেল। তাহলে বাকি কত থাকে? 60%। এই 60%টা পাস করেছে, সেটা সংখ্যা এখানে বলা আছে 240। 0 0 4 6 4 24, 1 যদি 4 হয় তাহলে 100 হবে 4। এটা হলো এই প্রশ্নটার সঠিক উত্তর। এইভাবে যদি পাস দেওয়া থাকে এত পার্সেন্ট পাস, এত পার্সেন্ট ভেন ডায়াগ্রামের সাহায্যে, এবং পুরো বিষয়টাকে একটা হয় ফেলে কনভার্ট করা দরকার, করতে হবে, নয়তো পাসে। এইভাবে যদি ক্যালকুলেশন করা যায়, এই পার্সেন্টেজের এই ধরনের কনসেপ্টের যে অঙ্কগুলো, এত পার্সেন্ট ইংরেজিতে পাস, এত পার্সেন্ট বাংলায় পাস, এই কনসেপ্টগুলো থেকে করা যায়। নেক্সট প্রশ্ন। প্রশ্ন হলো, the ratio of number of boys and girls 3:2. If 20% of boys and 30% of girls are scholarship holder, then the percentage of the student who do not get scholarship, মনে রাখতে হবে do not get, not is the ratio of boys and girls, boys is to girls, 3:2 এইগুলোকে 3:8 না করে 100 এর বেঁধে দেবে। x ধরা যায় বা নাও ধরা যায়, x 300x 200x, আমরা 3:2 কে এটা আমরা কনভার্ট করতে পারি। তার মধ্যে 20% বয়েজ, 20% বয়েজ মানে 100 তে 20, তাহলে 300 তে কত হবে? 3 × 60, 3 × 60 is to এটাতে কত? 30%, 30% এটাও 60। মানে এইগুলো হলো স্কলারশিপ হোল্ডার who do not get scholarship। এটা দুটো ভাবে করা যায়। যদি টোটাল কত হলো? 500, টোটাল স্টুডেন্ট হলো 500, আর টোটাল স্কলারশিপ হোল্ডার হলো 120 x ইন্টু 100, 0 0 0 0 ক্যান্সেল, 5 2 10 সমান হলো 24%। এইগুলো হলো স্কলারশিপ হোল্ডার। কিন্তু এখানে প্রশ্নটা দিয়েছে ডু নট গেট স্কলারশিপ, তাহলে 100 থেকে 100 বিযুক্ত 24 সমান 6 3 76%। এগুলো স্কলারশিপ হোল্ডার নয়। এই প্রশ্নটা যদি কত পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যায় তাহলে 25%। কিন্তু প্রশ্নটা তাড়াহুড়ো অনেক সময় দেখা হয় না পরীক্ষার সময়, তখন এই উত্তরটা দেখা হয় না বলে এই উত্তরটা করে দেওয়া থাকে। এটা অবশ্যই থাকবে,
কিন্তু উত্তরটা সঠিক উত্তর হবে 76%, মানে 100 থেকে যতটা স্কলারশিপ পেলো না সেটা মাইনাস করে দেবে, তাহলে সঠিক উত্তরে চলে আসবে। একটু পরীক্ষার সময় সামান্য এই ভাষাগুলো, ছোটো ছোটো ভাষাগুলো খুব লক্ষ্য রাখতে হয়। ওই জন্য পরীক্ষাটা খুব একটু ঠান্ডা মাথায় একটু সঠিক দৃষ্টি রেখে প্রশ্নগুলো করতে হয়, কারণ তাড়াহুড়োতে এই কিছু কিছু সিলি মিস্টেক ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। পরের প্রশ্ন, পরের প্রশ্ন হলো, if the numerator of a fraction is increased by 250% and the denominator is increased by 400%, the resultant fraction is 79. What is the original fraction? একটা ভগ্নাংশ যার 250% বৃদ্ধি পেয়েছে লবটা, আর হরটা বৃদ্ধি পেয়েছে 400%, তাহলে এগুলো কি হবে? এটা একটা পদ্ধতি কি, আমরা ফ্র্যাকশনটা ধরে নিই x বাই ওয়াই। x বাই ওয়াই ধরা হবে না, আমরা ফ্র্যাকশনটা ধরে নেব 100x 100y, এটা হলো ফ্র্যাকশন। যেমন আমরা ফ্র্যাকশনটা ধরে নিই একটা ভ্যালু ছিল, সেটা থেকে কত বৃদ্ধি পাচ্ছে? প্লাস প্রথমটা বৃদ্ধি পাচ্ছে 250%, 250 মানে 100-এর 250 এত x, আর লব হরটা বৃদ্ধি পাচ্ছে 400% যুক্ত 400y। এই ফ্র্যাকশনটা মূল ফ্র্যাকশনটা থেকে 250% এবং 400% বৃদ্ধি পাওয়ার পরে ভগ্নাংশ দাঁড়াচ্ছে কত? 7/19, 7/19। তাহলে মূল ভগ্নাংশটি কত? তাহলে 100 আর 250, 350x ডিভাইড বাই 500 ওয়াই সমান হলো 7/19, 0 0 ক্যান্সেল, 7 7 5 35, 5 10 50 সমান কি থাকলো? 19x যদি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে 19x সমান 10y, আর x বাই y সমান হবে 10/19। এটা সঠিক উত্তর হবে 10/19, মানে 10/19 সংখ্যার 250% এবং 400% যদি বৃদ্ধি করা যায় 7/9 ভগ্নাংশটা হবে। এটা হলো এইভাবে 100x 100y ধরে নিলে অঙ্কটা করতে খুব কম সময়ের মধ্যে এই অ্যাপ্রোচে অঙ্কটা করা সম্ভব। আশা করি ক্লিয়ার। এবার নেক্সট, the quantity of water that should be added to reduce 9 ml lotion containing 50% alcohol to a lotion containing 30%. একটা 9 ml এর লোশন আছে যেটাতে 50% হলো অ্যালকোহল, এটাকে অ্যালকোহলটাতে 30% করতে হবে, তাহলে ওয়াটার কতটা যোগ করতে হবে? এই ধরনের প্রশ্নগুলো এগুলো স্বাভাবিকভাবে পার্সেন্টেজের মতো, মানে কোনো কৃত্রিমভাবে এগুলো সম্ভব নয়। ম্যাথামেটিক্সের সঠিক ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট থেকে করলেই এই অঙ্কগুলো করা সম্ভব। অন্য কোনো পদ্ধতি বা পরীক্ষার খাতায় একটা প্রশ্নে পরীক্ষা দেখা নয়, বাড়িতেও আধ ঘন্টা লেগে যাবে, ওগুলো করা যাবে না। কিন্তু যদি সঠিক অ্যাপ্রোচ জানা যায় অঙ্কটা 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের মধ্যে করা সম্ভব। তো সঠিক অ্যাপ্রোচটা কি? প্রথমত এটা অনেকে এই যে 9 ml আছে, এটাকে যদি 50% 4.5 4.5 ভেঙে দেওয়া যায়, এটাও করা যায়। এটাকে না ভেঙে শুধু অনুপাতের বেসিক কনসেপ্ট থেকে এটাকে অনুপাতের সাথে যদি লিঙ্ক করা যায় তাহলে ওটা অনেক সহজ হয়ে যায়। প্রথমত
অ্যালকোহল ইজ টু ওয়াটার। অ্যালকোহল কত বলছে 50%, মানে 50% ইকুয়াল টু 1:1, মানে হাফ হাফ, অ্যালকোহল আর ওয়াটার হাফ হাফ। এরপর অ্যালকোহল টু লোশন কন্টেনিং 30% অ্যালকোহল, 30% অ্যালকোহল, অ্যালকোহল হবে 30%, মানে এটা হবে 30%, মানে 3 100 0 0 3 10, মানে টোটালটা যদি 10 হয়, এটা যদি 3 হয়, এটা হবে ওয়াটার হবে 7, 3:7। তো এইটা 1:1, এটা টোটাল হচ্ছে 9, অনুপাতটা 9। এটাকে কি এখানে কোনটা কনস্ট্যান্ট, অ্যালকোহলটা কনস্ট্যান্ট না ওয়াটারটা কনস্ট্যান্ট, এটা মনে রাখতে হবে কোনটা কনস্ট্যান্ট। যেটা এখানে অ্যালকোহল কনস্ট্যান্ট থাকে, কিন্তু এখানে অনুপাতে আমাদের এমনি ম্যাথমেটিক্স এখানে অঙ্কে দেখা যাচ্ছে যে অ্যালকোহল 1 থেকে 3 হয়েছে, কিন্তু ওয়াটার যোগ করা হয়েছে, অ্যালকোহল তো যোগ করা হয়নি। তাহলে অ্যালকোহলটা এখানে সমান করতে হবে। তাহলে কত সমান করতে হবে 3, এটাকে 3 দিয়ে এটাকে 1 দিয়ে গুণ করলে 3:3, এটা হবে 3:7। তাহলে এটা 3:7, তাহলে অ্যালকোহলটা সমান হলো। এখানে কত যোগ করতে হলো 1 যোগ করতে হলো। তাহলে 4 যোগ করলে অনুপাতটা চলে আসছে। কিন্তু এখানে ম্যাথমেটিক্সে কি দেওয়া আছে, টোটাল 3:3:3 6 লিটার, কিন্তু আমার 6 হচ্ছে, কিন্তু ম্যাথমেটিক্স দেওয়া আছে 9 ml। তাহলে 6 এর অনুপাত হলো 9, 6 = 9, তাহলে 1 = 9/6, আর 4 would be 2 3 এ 6, 2 2 4, তাহলে 3 3 9, 3 2 6, তাহলে 6 ml হলো সঠিক উত্তর। তাহলে 6 ml যদি যোগ করা হয়, তাহলে অনুপাতটা 50% থেকে 30% হয়ে যাবে। এটাকে আমি আবার বলছি, অ্যালকোহল এরকম যে কোনো অ্যাড করা বা তুলে নেওয়া যেভাবেই থাক, এখানে মনে রাখতে হবে কোনটা কনস্ট্যান্ট। এটাকে পার্সেন্টেজের অঙ্ক হলো অনুপাতের রেশিও কনসেপ্ট থেকে করলে, রেশিও দিয়ে করলে অঙ্কটা সহজে করা যাবে, নাহলে একটু দেরি লাগবে, ক্যালকুলেশন ফাস্ট হবে। কি হলো, অ্যালকোহল 50%, অ্যালকোহল আর ওয়াটার 1:1, 30% অ্যালকোহল, পরে 50% 30% হলো, 30% হলে অ্যালকোহল 3, ওয়াটার 7। এখানে কনস্ট্যান্ট কোনটা না, অ্যালকোহল কনস্ট্যান্ট, ওয়াটার পরিবর্তনশীল। অ্যালকোহলটা যদি সমান রাখতে হয়, তাহলে এটাকে 3 দিয়ে, মানে অ্যালকোহলটা সমান করতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে, এখানে অনুপাতটাকে এখানে, এখানে অনুপাতটা এখানে গুণ করলাম, 3:3, 3:7, তাহলে কত করতে হলো যোগ 7, 3 4 যোগ করলে 7, তাহলে 4 অনুপাত যোগ করতে হবে। কিন্তু টোটাল পরিমাণটা কত, 3 + 3 6, কিন্তু অঙ্কে বলা আছে 6 নয়, অনুপাতটা হলো 9 ml। তাহলে 6 এর ভ্যালু হলো 9, 1 এর ভ্যালু কত, 4 এর ভ্যালু কত, মানে 4 এর ভ্যালু হচ্ছে 6 ml। তাহলে আমরা বলতে পারি যদি 6 ml যোগ করা হয়, তাহলে অনুপাতটা 50% থেকে অ্যালকোহলের পরিমাণটা 30% হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এরপরের প্রশ্ন, if 20% of A equal to 30% of B equal to 1/6 1/6 of C, তাহলে A is to B is to C। এটাকে অনেকভাবে করা যায়, কিন্তু বেসিক থেকে করলেই আমার মনে সুবিধা হয়। বেসিক কি, 20% of A, 20% A মানে 1/5 A, 1/5 A equal to 30% of B, 30% মানে 3/10 B, আবার 1/6 C সমান 1/6 C। প্রথমে এই দুটো থেকে A to B আর এটা থেকে B to C টা বাদ করতে হবে। তাহলে এটা A মানে এটা উপরে চলে যাবে, B টা উপরে চলে যাবে। তাহলে
5 15, এটা কাটাকুটি হবে 5 × 2 2, তাহলে এখানে হবে 2a ইকুয়াল টু 3b ক্রস মাল্টিপ্লিকেশন। অতএব a বাই b সমান হবে 3/2 বা a is to b সমান 3:2। এবারে এটা কত হবে, যদি এটা মুছে দিই, 2 3 6 2 5 10, তাহলে এখানে মাল্টিপল হবে 5 3 3 কে 9, 9b ইকুয়াল টু 5c, b বাই c ইকুয়াল টু 5/9। অতএব b ইজ টু c সমান b ইজ টু c ইকুয়াল টু 5:9, b is to c equal to 5:9। এখানে এবারে b টা সমান করতে হবে, যেহেতু b এখানে 2 এখানে 5, তাহলে এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, সমান 5 3 15, 5 2 10, এটা 5 2 10, সরি 9, 5 2 10 2 18। অতএব a is to b is to c সমান 15 is to 10 is to 18। ঠিক আছে, ফটফট পদ্ধতিতে সিম্পল দিয়ে করে বেসিক। এই দুটো সমান হলো, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে a is to b সমান কত, এই দুটো ইকুয়েশন থেকে ক্রস মাল্টিপ্লাই করে b is to c সমান কত। যেহেতু b এর মানটা দুটো রয়েছে, b এর মানটা সেম করতে যে এর মানের সাথে b এর মানের সাথে গুণ করে 15 × 10 10 × 18, তাহলে এখানে আমরা 10 এর b এর মানটা পেয়ে গেলাম 10, তাহলে বাকি a is to b is to c সমান 15 × 10 is to 18। এইভাবে করা যায়, সঠিক পদ্ধতি, খুব কম সময়ের মধ্যেই করা যায়। বিভিন্ন ছোটোখাটো প্রশ্নতে ওয়ান ডে এক্সাম এই প্রশ্নগুলো আসতে পারে। এরপরে প্রশ্ন, আগের পিছনের প্রশ্নটাতে যদি a is to b যেমন 10 is to 15 is to 18 যদি এভাবে থাকে, যদি কোনো একটা ভ্যালু সংখ্যায় দেওয়া থাকে, যেমন 10-এর ভ্যালু যদি 100 হয়, তাহলে এটার 15-এর ভ্যালু কত হবে, 18-এর ভ্যালু কত হবে, এভাবে করা যায় ওই নিয়মে। যদি কোনো এই পুরোনো প্রবলেমটাতে যদি কোনো মান দেওয়া থাকে, একটার মান দেওয়া থাকে, বাকিগুলোর মান বার করানো যায়। ওই অন্য মানগুলো বার করা থেকেও কিছু প্রশ্ন আসে, কিন্তু কনসেপ্টটা সেম। a to b to c এর মানটা যদি বার করে নেওয়া যায়, যদি একটার কোনো ভ্যালু দেওয়া থাকে, বাকিগুলোর ভ্যালু বার করে যোগ বিয়োগ করে বাকিগুলোর ভ্যালু থেকে অনেক কোনো পয়সা বা টাকার যদি কোনো আনুপাতিক ভাগাহারের প্রশ্ন যদি এভাবে আসে, তাহলে এই কনসেপ্ট থেকে সমাধান করা যায়। এরপর fresh fruit contain 68% water and dry fruit contain 20% water. How much dry fruit can be obtained from 100 kg of fresh fruit? Fresh fruit contains 68% water, 68% water and dry fruit contain 20% water. এখন এটা fresh fruit কত, 68%, মানে এখানে ওয়াটার আর এখানে পাল্প, মানে মূল ফলটা কত আর ওয়াটার কত। এখানে 68% ওয়াটার, তাহলে 68 যদি আমরা যদি ধরে নিই ফলটা 100 কেজি, 100 কেজি যদি ফলটা হয়, আমরা এক্সিউম করছি 100 x বা 100 ধরলাম,
তাহলে 68 কেজি ওয়াটার আর 62 মাইনাস 2 3 32 কেজি পাল মূল ফলটা। এরপরে ড্রাই ফ্রুট কত? ড্রাই ফ্রুট 20% ওয়াটার, তাহলে এখানে ওয়াটার 20, যদি 100 কেজি ফলটা হয় 80 কেজি হবে পাল্প। এটা থেকে করা যায়। এখানে যদি আমরা এবারে ক্যান বি অবটেন ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুট, তাহলে এখানে বলাই রয়েছে 62, এটা টোটাল 100 বলাই রয়েছে, তখন অনেকটা সুবিধা হয়ে যায়। তাহলে কি হবে, যদি আহ 100 কেজি ফলটা হয় 68 কেজি আর 32 কেজি হবে। এরপরে 80 কেজি, তাহলে এখানে ড্রাই ফ্রুটের পাল্পটা কত না 80 কেজি। তাহলে আমরা যদি 80 কেজি যদি পাল্পটা হয়, তাহলে ফলটা হবে অরিজিনাল ফ্রুটটা সেটা হবে 100। 1 হলে কত হবে 80, আর ফ্রুটটা এখানে 32 কেজি হলে কত হবে, কারণ ফ্রুট পাল্পটা তো কনস্ট্যান্ট থাকবে, পাল্পটা সেটাই থাকবে 32 কেজি, জলটা কমে যাবে, তাহলে পার্সেন্টেজে চেঞ্জ হবে। তাহলে এখানে 32 সমান 0 0 আর 4 32, 4 × 40 কেজি। মানে যে ফ্রুটটা থেকে ফ্রেশ ফ্রুটে যদি 100 কেজি ফলের 32 কেজি পাল্প থাকে, তাহলে যদি শুকনো করা হয় তাহলে সেটা 40 কেজি হয়ে যাবে, 100 কেজিটা 40 কেজি হয়ে যাবে, কারণ ওয়াটারটা বাষ্পীভূত হয়ে যাবে। তো এখন এই প্রশ্নগুলো এটাকেও অনেকভাবেই করা যায়, স্বাভাবিক বেসিক কনসেপ্টে করা যায়, কিন্তু বেসিক কনসেপ্ট থেকে এটা পরীক্ষা পড়ে, বিভিন্ন পরীক্ষা পড়ে, এটা ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে যে পাতনটা করতে হবে সেটা হবে ড্রাই ফ্রুট, যেহেতু 100 কেজি এখানে বলা রয়েছে, তাহলে অনেক সুবিধা হয়ে গেল। তাহলে এই যদি 80 কেজি ড্রাই ফ্রুটটা হয়, 80 কেজি যদি পাল্পটা 80 কেজি যদি ফ্রুটের পদার্থ থাকে, তাহলে জলীয় বাষ্প সহিত ওজনটা হবে, মূল ফলটা হবে, শুকনো ফলটা হবে 100 কেজি। তাহলে 100 কেজির জায়গায় যদি 32 কেজি যদি পাল্পটা হয়, তাহলে সেই অনুপাতে ড্রাই ফ্রুটটা হয়। তাহলে 80 কেজি যদি 100 কেজি ফলটা ওজন হয়, তাহলে 32 কেজি হলে কত হবে 40 কেজি। এইভাবে এই কনসেপ্ট থেকে অঙ্কটা সহজেই করা যায়, কিন্তু অন্যভাবে এটা ভাবলে এটা বেশ মানে গুলি যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই পদ্ধতিটাই হলো এটা বেস্ট পদ্ধতি, যে ওয়াটার কত আর ড্রাই ফ্রুটে কত, ফ্রেশ ফ্রুটে কত আর ড্রাই ফ্রুটে কত। এরপরে ড্রাই ফ্রুটটা ধরে অঙ্কটা করবো। ড্রাই ফ্রুটটা যদি 100 হয়, 80, ড্রাই ফ্রুটের পাল্পটা ধরে অঙ্কটা করবো। পাল্প যদি 100 হয়, তাহলে ফ্রুটটা হবে 100, তাহলে 1 কেজি হলে, আর পাল্পটা যেহেতু 32 কেজি, পাল্পটার ফ্রেশ ফ্রুটটা যদি শুকনো হয়, পাল্পটা তো কোনো চেঞ্জ হবে না, পাল্পটা 32 কেজি থাকবে, তাহলে 32 কেজি পাল্প থাকে, সেই অনুপাতে ফ্রেশ ফুডটা কত হবে 40 কেজি। এটা হলো 100 কেজি ওজনের ফলটা হবে 40 কেজি। এটা হলো সঠিক উত্তর, আশা করি বোঝা গেছে। এরপরে প্রশ্ন, Ramesh spent 10% of his income in house rent, 20% of remaining on children education, and again 30% of the remaining on household work, and save rest the amount. If he save 6048, what is his income? এই প্রশ্নগুলো বেশ মানে গুলিয়ে যায় অঙ্কগুলো, এক লাইনের ওয়ান লাইনের অঙ্ক, কিন্তু যদি একটু সঠিক কনসেপ্টে জানা থাকে সেটা এক লাইনের অঙ্ক, নাহলে যদি 100x ধরে এইভাবে বিভিন্নভাবে করতে যায় তাহলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধরে নিই আমরা টোটাল ইনকাম 100%, সেটাকে আমরা
একও হতে পারে, 100% ভ্যালু হলো 1, আবার এক্সও হতে পারে। আমি 1 ধরলাম, সাপোজ আমি 1 ধরলাম, যে লোকটার টোটাল ইনকাম হলো 1। এরপরে কি কি খরচগুলো করছে? 10% ইনকাম হাউস রেন্ট। 10% মানে কত? 10% মানে 1/10, মানে সে যদি 10 টাকা আয় করে তাহলে 1 টাকাতে হাউস রেন্টে খরচ করে। কত বাঁচে? 9 টাকা, মানে হলো এটা হবে 9/10, এটা ও রিমেইনিং থাকছে, তাহলে এটা হলো খরচ। একটা হলো খরচ। টোয়েন্টি পার্সেন্ট অফ রিমেইনিংটা থাকছে কত? 9/10 থাকছে। এবার 20% রিমেইনিং অন চিলড্রেন এডুকেশন। 20% 1/5, মানে 5 টাকা যদি আয় করে তার 1 টাকা খরচ করবে, তাহলে থাকে কত? রিমেইনিং কত থাকে? 4/5, 1 টাকা ওটা কিসে খরচ করলো? চিলড্রেন এডুকেশন, মানে 5 টাকার 1 টাকা ও অনুপাত, 5 টাকা রোজগার করলে 1 টাকা খরচ করলো চিলড্রেন এডুকেশন। 30% অফ দ্য রিমেইনিং। এবার 30% অফ রিমেইনিং, আবার রিমেইনিং, এই যে রিমেইনিং এর প্রশ্ন, একটা কনসেপ্ট থেকে রিমেইনিং কনসেপ্ট যদি ঠিক করে বোঝা যায় 1 লাইনে পুরোটা হোক, তারপর বলছেন 30% কত? 3/10, মানে ও যদি 10 টাকা ইনকাম করে তার 3 টাকাও খরচ করে হাউস হোল্ড ওয়ার্ক। তাহলে 3 টাকা হাউস হোল্ড ওয়ার্কে খরচা করলে হইল কত? না 7/10। তাহলে এইগুলো রিমেইনিং, এটা রিমেইনিং, এটা রিমেইনিং, এটা রিমেইনিং। এই রিমেইনিংগুলো রিমেইনিংগুলো কি খরচ করার পরে এগুলো রিমেইনিং, এবং শেষে দেখা যাচ্ছে যে 6048 টাকা ও সেভ করছে। তাহলে আমরা বলতে পারি একশো ধরতে পারি বা 1 হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে প্রথমে 10%, 9/10 ইন্টু 4/5 ইন্টু 7/10, এইটা ইকুয়াল টু হলো 6048 টাকা। আমি এটা এক্স ধরতে পারি, গণিতে এক্স ধরতে পারি, বা আমি নাও ধরতে পারি, 1 ধরতে পারি, তুমি 100% যদি ধরে নিই। তাহলে এটা রিমেইনিং 9/10, তার রিমেইনিং 4/5, তার রিমেইনিং 7/10, এইটা রিমেইনিং থাকছে। রিমেইনিং এটা টোটাল রিমেইনিং থাকছে, সেই রিমেইনিংটা বলা আছে 6048 টাকা। এখান থেকে 1-এর ভ্যালু বার করলে সঠিক টোটাল ইনকামটা যেহেতু আমরা 1 বা 100% ধরেছি, মানটা পেয়ে যাবে। ক্যালকুলেশনটা করতে হবে। এটা ক্যালকুলেশনটা একটু জটিল, তো দেখা যাক কীভাবে করা যায়। প্রথমেই 9 দিয়ে ক্যালকুলেশন করি। 9 6 54, 6 9 7 63, 1 9 2 18। এরপর 7 7 7 9 63, 7 9 63, 63 4, 7 6 42, 7 4 4 2 8, 4 2 8, 4 16, 4 2 8 1 4 16 24। এরপরে এখানে কত থাকছে? না, উপরে থাকছে 1, নিচে থাকছে 500, সমান হলো 24। 1 সমান হবে 5 4 20 0, 4 5 2 10 আর 2 12, দুটো শূন্য।
এর 12,000। 12,000 হবে ওই ব্যক্তিটির আয়। এইভাবে যদি আমরা রিমেনিং প্রতিটা পার্সেন্টেজ কত পার্সেন্ট, এর রিমেনিং, যা রিমেনিং হলো তার 40%, যে রিমেনিং হলো তার 70%, এইভাবে যদি প্রশ্ন থাকে যে প্রথমে যত পার্সেন্ট খরচটা করলো তার রিমেনিং যত পার্সেন্টটাকে বলছে সেটা করে নিতে হবে। 20% বললে একের খরচ, তাহলে পরে যখন রিমেনিং গুণ করবো তখন এক খরচ, বাকি থাকলে 4 খরচ। পরের আবার যখন রিমেনিং হবে ঠিক সেইভাবে যেটা খরচ সেটা বিয়োগ করতে হবে, বাকিটা থাকবে। এইভাবে যদি ক্যালকুলেশন 1 বা 1 করা যায় তাহলে এই অঙ্কটা সঠিকভাবে করা যায়। এটার আরও বিভিন্ন ভেরিয়েশন রয়েছে অঙ্কগুলো। এই হলো আজকের এই প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে সঠিক অ্যাপ্রোচে করা যায়, পার্সেন্টেজের ম্যাথ যে কোনো প্রশ্ন না হোক, মোটামুটি একটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট এই পার্সেন্টেজের এই যে 15টি মতো ম্যাথ করলাম এগুলো থেকে বোঝা যাবে পার্সেন্টেজ ম্যাথগুলো। তো আজ এ পর্যন্তই। পড়ানো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই।